আসসালামু আলাইকুম। এর মধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন গোটা মধ্যপ্রাচ্য জুড়েই উঠছে যুদ্ধের ধোঁয়া। লম্বা সময় ধরে ইরান ইসরায়েলের মধ্যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে এখন শুরু হতে চলেছে পূর্ণ যুদ্ধ। এর মধ্যে আবার মাঝখানে ঢুকেছে আমেরিকা। গত 28শে ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন বিরাজ করছে থমথমে পরিবেশ। আর আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব আসলে মধ্যপ্রাচ্য জুড়ে হচ্ছেটা কি, এই যুদ্ধের কারণ কি বা কেন হচ্ছে এই যুদ্ধ, এই যুদ্ধের দায় কার বা এই যুদ্ধের আসল দোষী কে, অর্থাৎ এই যুদ্ধে কে ঠিক কে ভুল। আমেরিকা ও ইসরায়েল কেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে আক্রমণ করে এবং তারা এই আক্রমণ করার অধিকারটা কোত্থেকে পেল, এই যুদ্ধের পরবর্তী সিচুয়েশন কি হতে পারে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল মিলে তেহরানের উপর মিলিটারি অ্যাটাক শুরু করে। এই মিলিটারি অ্যাটাকে তার অফিসিয়াল নাম দিয়েছে অপারেশন এপেক ফুরি। আমেরিকান মিলিটারি তথ্য অনুযায়ী এটা শুধু একদিনের একটা হামলা নয়, এটা লম্বা সময় ধরে চলবে। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally again obliterated. অর্থাৎ আমরা ধারণা করতে পারি এই মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে একটা যুদ্ধ শুরু হতে চলেছে। হামলার পরপরই রাতের বেলা ইসরায়েল দাবি করে তারা তাদের এই অপারেশনে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে এবং এর কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানায় এই সময়ের সবচেয়ে ইভিল ম্যান আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করতে সফল হয়েছে। এবং সর্বশেষ ইরানিয়ান স্টেট টিভি কনফার্ম করে আয়াতুল্লাহ আল খামিনি তার মেয়ের জামাই ও নাতি সহ শহীদ হয়েছেন। حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای در راه سربلندی এই ঘটনার জবাব হিসেবে ইরানিয়ান মিলিটারি আইআরজিসি ইসরায়েল সহ আমেরিকার ঘাঁটি আছে এরকম মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই ব্যালিস্টিক হামলা করেছে। আইআরজিসি দাবি করছে মিডল ইস্টে থাকা মোট 27টা আমেরিকান বেসে তারা সফলভাবে অ্যাটাক করেছে। আমেরিকান ও ইসরায়েল বাহিনী ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি, মিসাইল উৎপাদন কেন্দ্র ও মিলিটারি বেস ছাড়াও সাধারণ মানুষের উপরেও হামলা করেছে। কিন্তু এখানে দেখার মতো বিষয় হচ্ছে ইরান শুধু সামরিক স্থাপনা ও মিলিটারি বেসকে টার্গেট করেই মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ব্যবহৃত মিসাইল ও ড্রোনের মধ্যে আমেরিকা যেগুলো সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে তার ধ্বংসাবশেষগুলো শুধু সাধারণ জনপদে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় সাধারণ মানুষও রক্ষা পায়নি, এমনকি তেহরানের একটি স্কুলেও তারা হামলা করেছে এবং সেখানে প্রায় 100 বাচ্চা শহীদ হয়েছে। এমন একটা যুদ্ধ যে যুদ্ধে সাধারণ শিশুরা রেহাই পাচ্ছে না, এই যুদ্ধটার আসল কারণ কি বা কেন হচ্ছে এই যুদ্ধ? দেখুন, শুধুমাত্র কোনো একটা কারণে তো এই যুদ্ধটা হচ্ছে না, এই যুদ্ধের কারণ অনেক গভীর। এই যুদ্ধের পিছনে পলিটিক্যাল, জিওপলিটিক্যাল ও লোকাল ইনফ্লুয়েন্স যেমন জড়িত, ঠিক একইভাবে ধর্মীয় এবং ন্যাচারাল রিসোর্সের লোভও এটার পিছনে কাজ করছে। এছাড়াও নিউক্লিয়ার এবিলিটির একটা প্রশ্ন তো আছেই। কিন্তু আমরা দেখার চেষ্টা করব এই আক্রমণটাকে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বা তারা বৈধতা দেওয়ার জন্য কি কি কারণ ব্যবহার করছে। আমেরিকান ও ইসরায়েলি বাহিনী এই যুদ্ধটাকে বা এই অ্যাটাকটাকে বৈধতা দেওয়ার জন্য তারা প্রথমেই যে জিনিসটা বলে সেটা হচ্ছে সন্ত্রাসী গ্রুপদের মদত, অর্থাৎ হামাস, হুতি ও হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে ইরান মদত করে বা ইরানের সহযোগিতায় সন্ত্রাসী গ্রুপগুলো চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গ্রুপগুলো তৈরি করেছে কারা? আমেরিকা তাদের নিজেদের প্রয়োজনে ইরাক, লেবানন ও সিরিয়ার মতো দেশগুলোতে এই সংগঠনগুলো তৈরি করেছে এবং এই সংগঠনগুলো তৈরি করতে মদত দিয়েছে। এমনকি পেন্টাগন হতে রিলিজকৃত ডিক্লাসিফাইড অনেক নথির মধ্যেও এটা স্বীকৃত যে আমেরিকা এই গ্রুপগুলোকে সহায়তা করেছে বা এই গ্রুপগুলো তৈরি করতে সহায়তা করেছে। এরপরে যে ক্লেমটা করে সেটা হচ্ছে নিউক্লিয়ার এবিলিটি ও মিসাইল সক্ষমতা। Iran has never given up its quest for nuclear weapons and the missiles to deliver them. আমেরিকা ও ইসরায়েল দাবি করে যে ইরানের মতো একটি দেশের কাছে নিউক্লিয়ার এবিলিটি ও মিসাইল সক্ষমতা থাকা উচিত নয়। এই ধরনের অস্ত্রের সক্ষমতা ইরানের কাছে থাকলে ইউরোপ, মিডল ইস্ট সহ পুরো পৃথিবী একটা হুমকির মুখে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরানের কাছে এই ধরনের অস্ত্র থাকে তাহলে যদি পুরো পৃথিবী হুমকির মুখে পড়ে, তাহলে আপনাদের কাছে এই অস্ত্র থাকা পুরো পৃথিবী হুমকির মুখে পড়ে। এবং ইরান তো কখনো কারো উপরে এই অস্ত্র ব্যবহার করেনি, কিন্তু ইসরায়েল নিজেই যখন গাজার মানুষের উপর এই অস্ত্র ব্যবহার করেছে, 50,000 সাধারণ মানুষ ও 20,000 শিশু হত্যা করেছে, তখন তো আমেরিকার এই মাথা ব্যথা ছিল না। তাহলে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার এবিলিটি ও মিসাইল সক্ষমতা থাকলে কেন এত মাথা ব্যথা? আপনারাই পৃথিবীকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন, আপনারাই বারবার নিজে থেকে গিয়ে আক্রমণ করছেন, আপনারাই সাধারণ মানুষ হত্যা করছেন। ইভেন 28শে ফেব্রুয়ারি তেহরানের হামলাতেও আপনারা সাধারণ মানুষের উপর হামলা করেছেন, আপনারা স্কুলের উপর হামলা করেছেন, সাধারণ শিশুদেরকে হত্যা করেছেন। অথচ আপনারাই বলছেন যে ইরানের কাছে এই ধরনের অস্ত্রের সক্ষমতা থাকলে পৃথিবীর জন্য ক্ষতিকর। কিন্তু আসলে পৃথিবীর জন্য ক্ষতিকর তো ইসরায়েল ও আমেরিকা নিজেরাই। এবং সর্বশেষ যে দাবিটা ইসরায়েল ও আমেরিকা করছে যে এই রেজিম একটি ডেঞ্জারাস রেজিম, অর্থাৎ বর্তমানে ইরানে যারা ক্ষমতায় আছে তারা স্বৈরাচারী শাসক, তাদের মধ্যে ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি ফিরিয়ে আনার জন্যই তারা এই আক্রমণটা করছে, তারা এই রেজিমটাকে চেঞ্জ করবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প তার টুইটে উল্লেখ করেছে যে এই রেজিমকে চেঞ্জ করার জন্যই তারা এই অ্যাটাকটা চালিয়েছে এবং তারা এই রেজিম চেঞ্জ করে ইরানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইরানে শান্তি প্রতিষ্ঠা করার আপনি কে?
আপনারা যদি এই সিনারিওটা একটু বাংলাদেশের সাথে মিলিয়ে দেখতে চান, বাংলাদেশে শেখ হাসিনা ছিল স্বৈরাচারী শাসক বলে আমরা তাকে দাবি করেছি, তাকে সরানোর জন্য আমরা মাঠে নেমেছি, রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি, সাধারণ জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে হটিয়েছে। এছাড়া অন্য বিষয় হচ্ছে মিডল ইস্টে প্রায় সবগুলো দেশই তো স্বৈরাচার চলছে। আপনি সৌদি আরবের কথা বলেন, ইউনাইটেড আরব আমিরাতের কথা বলেন, বা মিডল ইস্টের যে দেশগুলোর কথা বলেন, সবগুলোতেই তো স্বৈরাচার চলছে, সবগুলোতেই তো রাজপ্রথা চলছে। সেখানে তো আপনার মাথা ব্যথা নেই। সেখানে মাথা ব্যথা নাই কেন? কারণ সেখান থেকে আপনারা তেল ইচ্ছা মতো চুরি করতে পারতেছেন। ইরান একমাত্র দেশ যেখানে পশ্চিমা শক্তির কাছে বা আমেরিকা ও ইসরায়েলের মতো দুষ্ট শক্তির কাছে মাথা নত করেনি, তাই আপনারা তার উপরে হামলা করেছেন। আপনারা কি বলছেন আপনারা শান্তি প্রতিষ্ঠা করবেন? আপনারা এর আগেও যেসব দেশগুলোতে হামলা করেছেন সেখানে কি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন? আপনারা প্রেসিডেন্ট সাদ্দামকে মেরেছেন, গাদ্দাফিকে মেরেছেন, সিরিয়ায় আক্রমণ করেছেন। আপনারা কি সেইখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন, নাকি সেইখানে সম্পদ লুট করতে গিয়েছিলেন? আপনাদের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো ইরাক, সিরিয়া, লেবানন ও আফ্রিকার দেশগুলোতে কি শান্তি প্রতিষ্ঠা করেছে? তারা গণহত্যা করেছে, তারা সাধারণ মানুষের ক্ষতি করেছে, দেশকে আনস্টেবল করেছে এবং তাদের কোম্পানিগুলোকে প্রতিষ্ঠা করে দেশকে লুট করেছে। কিন্তু একমাত্র ইরান একটা দেশ যে আপনাদের কাছে মাথা নত করেনি, আর সেজন্য ইরানের উপর আপনারা হামলা করেছেন। এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বড় কোনো আনডেমোক্রেটিক রাষ্ট্র থাকে সেটা হচ্ছে সৌদি আরব। অথচ আপনারা তো সৌদি আরবে ভাইয়ের মতো বন্ধুত্ব করছেন। কেন করেছেন? কারণ সৌদি আরব তাদের নিজেদের আত্মা আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে, তাদের নিজেদের সম্পদ আপনাদের হাতে দিয়ে দিয়েছে। আপনাদের কথাই সৌদি চলছে, তাই আপনারা তাদেরকে কিছু করছেন না। আশা করি ভিডিও এই পর্যন্ত যদি শুনে থাকেন তাহলে 3 নম্বর যে পয়েন্টটা ছিল এই যুদ্ধের জন্য আসলে দায়ী কে সেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এখন যে প্রশ্নটা বাকি থাকে সেটা হচ্ছে আমেরিকা ও ইসরায়েল মিডল ইস্টের সকল বিষয়ে নাক গলানোর এত সাহস কোত্থেকে পায়? দেখুন, এটা একটা খুবই কমপ্লেক্স এবং বড় ব্যাপার। এটা বোঝানোর জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানানো উচিত। তবু ইন শর্টে আপনাদেরকে এতটুকু বলে দিই যে আমেরিকা এবং ইসরায়েল মিডল ইস্টের সব ব্যাপারে নাক গলানোর জন্য মিডল ইস্ট নিজেই দেয়। মিডল ইস্টের অন্যান্য যে দেশগুলো আছে ইরান বাদে, সে প্রত্যেকটা দেশই তাদের নিজেদের স্বার্থের জন্য আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদের নিজেদের স্বার্থের জন্য ইরানের ব্যাপারে চুপ। এবং ইসরায়েল প্রতিষ্ঠার সময় যে তারা একটা ইসলামিক জোটের মধ্যে ছিল এটা থেকেও তারা বের হয়ে গেছে। তাদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি না থাকাই হচ্ছে আসল কারণ, যে কারণে তারা এত সাহস পাচ্ছে। এছাড়াও আরো বড় কারণ হচ্ছে আমেরিকান মিলিটারি অ্যাচিভমেন্ট ও ইসরায়েলের ইন্টেলিজেন্ট অ্যাচিভমেন্ট। দেখুন, ইসরায়েল ইন্টেলিজেন্টলি কতটুকু সক্ষম তা আমরা পাইজার অ্যাটাক ও পেগাসাস সফটওয়্যার ব্যাপারে জানলেই বুঝতে পারি। আর অন্যদিকে আমেরিকার মতো শক্তিশালী সামরিক দেশ তো আর নাই, এটাও একটা কারণ যে কারণে মিডল ইস্ট ভয়ে হলেও তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অ্যাটাকের পর বা এই যুদ্ধের পরবর্তী সিনারিওগুলো কি কি হতে পারে? ইসরায়েল এবং আমেরিকা মিলে হয়তো আয়াতুল্লাহ আল খামিনিকে হত্যা করতে সক্ষম হয়েছে, তারা হয়তো রেজিমটাও চেঞ্জ করে ফেলতে পারে। কিন্তু জাতিগতভাবে ইরান অনেক শক্তিশালী, এমনকি ইরানের সেকেন্ড ইন কমান্ডের লিস্টও সবসময় তৈরি থাকে। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা মিলে যদি ইরানের রেজিম চেঞ্জ করতেও পারে তাও তবু তারা খুব একটা বেশি সুবিধা করে উঠতে পারবে না। ইসরায়েল ও আমেরিকা মিলে আয়াতুল্লাহ আল খামিনি সহ ইরানের টপ লিডারশিপ ধ্বংস করে ফেলেছে ঠিকই, কিন্তু তারা কিন্তু ইরানকে থামাতে পারেনি। তারা এই অ্যাটাকের পরপরই ইরানের হামলার শিকার হয়েছে। আমেরিকার প্রায় 27টা মিলিটারি বেসে ইরান হামলা করেছে, আর ইসরায়েলের উপর হামলা তো করেছি। এরপরও তারা যদি তাদের অপারেশন ফুরি চালিয়ে যায় এবং ইরানের প্রায় হেড অফ কমান্ডগুলোকে ধ্বংসও করে ফেলে, তবু তারা ইরানের সাথে পারে উঠবে বলে মনে হয় না। কারণ ইরানও সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী, তারাও বসে থাকবে না, তারাও একের পর এক অ্যাটাক করতে থাকবে। আর ইরান যদি একের পর অ্যাটাক করতে থাকে, ইরানের একটা মিসাইলও যদি ইসরায়েলের মাটিতে আঘাত করতে না পারে, তবু ইসরায়েল আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবে। কারণ ইরান মাত্র $10,000 খরচ করে যে আক্রমণটা করবে, সেই আক্রমণটা প্রতিহত করতে ইসরায়েলের অন্তত পক্ষে $1 মিলিয়ন খরচ হবে। ইরান যদি হামলা চালিয়ে যেতে থাকে তাহলে ইসরায়েল এবং আমেরিকা ব্যাপক একটা আর্থিক ক্ষতির মুখে পড়বে। এছাড়াও আপনারা যদি খেয়াল করেন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া যেখানেই তারা শান্তির কথা বলে, ডেমোক্রেসির কথা বলে আক্রমণ করেছে, কোথাও তারা সুবিধা করে উঠতে পারেনি। বিরাট একটা আর্থিক লস নিয়ে তাদেরকে ফিরে যেতে হয়েছে। সাময়িকভাবে দেশকে অস্থিতিশীল তারা হয়তো করতে পেরেছে। আফগানিস্তান মতো দেশকে 20 বছর অস্থিতিশীল করে রেখেছে। ইরাক, সিরিয়া এখনো তারা ধুকে ধুকে মরছে, কিন্তু তাদের অর্থাৎ এই ইসরায়েল ও আমেরিকার মতো শয়তানদের ইচ্ছা কোথাও পূরণ হয়নি। এই যে কোথাও তারা ঠিকভাবে গ্রিপ করতে পারেনি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই। এটা বাংলাদেশের সাথে উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। বাংলাদেশের সাধারণ মানুষজন, বাংলাদেশের ছাত্ররা লড়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে লড়েনি। বাংলাদেশের প্রত্যেকটা সঠিক জ্ঞানের মানুষই কথা বলছে যে কোনো একটা সরকারের বিরুদ্ধে, যে কোনো একটা রিজিমের বিরুদ্ধে, কিন্তু তারা বাংলাদেশের বিপক্ষে কথা বলছে না। কিন্তু আমেরিকা ও ইসরায়েল যা করছে সেখানে সরাসরি মানুষ জাতিগতভাবে দেখছে। যেমন বাংলাদেশে যদি ভারত এসে একটা কিছু চেঞ্জ করতে চায়, আমরা জাতিগতভাবে দেখবো যে ভারতের কি অধিকার আছে বাংলাদেশের যে কোনো ব্যাপারে নাক গলানোর। ঠিক ইরানের মানুষও জিনিসটাকে এইভাবে দেখে। এমনটা হতেই পারে যে তারা আয়াতুল্লাহ আল খামিনিকে পছন্দ করতো না, তারা চাইতো আয়াতুল্লাহ আল খামিনির পতন হোক, কিন্তু তারা কখনোই চাইতো না যে ইরান আনস্টেবল হোক। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যা করছে এতে ইরান আনস্টেবল হতে চলেছে। ইরানের মানুষ তাদের নিজেদের উপর ব্যক্তিগত হামলা হিসেবে ধরছে, কারণ তারা ব্যক্তিগত হামলাই করছে, তারা সাধারণ সিভিলিয়ানদের উপরেই হামলা করছে। তাই এটা অন্তত পক্ষে বলা যায়, খামিনি থাকুক এবং না থাকুক, ইরানকে ইসরায়েল বা আমেরিকা কখনো দমাতে পারবে না। ইরান চলবে তার আপন গতিতে।
আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।